এই লেকচারে আমরা পার্টিকেল এবং ওয়েভ প্রপার্টিস সম্বন্ধে আলোচনা করব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পার্টিকেল এবং ওয়েভ এই দুটো শব্দর কথা আমরা অবশ্যই শুনেছি। যেমন ধরা যাক, আমরা পুকুরের মধ্যে যদি একটা পাথর যদি ফেলে দিই, তখন কি দেখা যায় যে যেখানে পাথরটা পড়বে তার ঠিক চারিদিকে একটা রিপিলস অর্থাৎ ওয়েভের তৈরি হয়। তো এই যে পার্টিকেল এবং ওয়েভ এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কিভাবে এরা একে অপরের সঙ্গে সম্পর্কিত সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো ক্লাসিক্যাল ফিজিক্সে which mirrors the physical reality of our sense impressions, treats particles and waves as separate components of that reality. এটার মানে যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সে এই যে ওয়েভস এবং পার্টিকেলস এই দুটোর কিন্তু আলাদা আলাদা একটা সত্তা রয়েছে, এরা দুজনে কিন্তু আলাদা। দ্য মেকানিক্স অফ পার্টিকেলস অ্যান্ড দ্য অপটিক্স অফ ওয়েভস আর ট্র্যাডিশনালি ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিনস। তার মানেটা হচ্ছে যে আমরা মেকানিক্স সম্বন্ধে পড়েছি, আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে মেকানিক্স সম্বন্ধে আমাদের অল্প বিস্তর ধারণা রয়েছে। আবার আমরা অপটিক্স সম্বন্ধেও পড়েছি, আমরা ব্যতিচার সম্বন্ধে পড়েছি, আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স অর্থাৎ জ্যামিতিক আলোকবিদ্যা সম্বন্ধে আমরা পড়েছি। তো এই যে অপটিক্স এবং মেকানিক্স এই দুটো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন, এবং এদের এই যে দুটো সাবজেক্ট যেগুলো রয়েছে তাদের নিজস্ব কিছু এক্সপেরিমেন্টস রয়েছে, নিজস্ব কিছু প্রিন্সিপাল রয়েছে, কিন্তু মূলত ক্লাসিক্যাল ফিজিক্সের কনসেপ্ট থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো এই যে মেকানিক্স অফ পার্টিকেলস এবং অপটিক্স অফ ওয়েভস এই দুটো হচ্ছে সম্পূর্ণ রকমের আলাদা এবং ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন। আমরা ইলেকট্রন সম্বন্ধে জেনেছি যখন আমরা উচ্চ মাধ্যমিকে মডার্ন ফিজিক্স পড়েছিলাম, তখন ইলেকট্রন সম্বন্ধে আমাদের ধারণা তৈরি হয়েছে। তো ইলেকট্রন জিনিসটা কি? উই রিগার্ড ইলেকট্রনস অ্যাজ পার্টিকেলস। ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল বিকজ দে পজেসেস চার্জ অ্যান্ড মাস। একটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট চার্জ রয়েছে, তার একটা মাস অর্থাৎ ভর রয়েছে, এবং মেকানিক্সের যে সমস্ত ল রয়েছে সেই লগুলো ইলেকট্রন কিন্তু মেনে চলবে। ইলেকট্রন আমরা কোথায় দেখি? যেমন টেলিভিশনের যে পিকচার টিউবস যেটা রয়েছে, টেলিভিশনের পিকচার টিউবসে ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনগুলো মেকানিক্সের যে বেসিক প্রিন্সিপাল যেগুলো রয়েছে সেই বেসিক প্রিন্সিপালগুলো মেনে চলে। কিন্তু আমরা এই মডার্ন ফিজিক্স আরও যত শিখব, পরবর্তী লেকচারগুলোতে আমরা যেটা জানব যে যদিও একটা ইলেকট্রন মেকানিক্সের যে বেসিক প্রিন্সিপাল সেগুলো মেনে চলে, বাট ইট ইজ জাস্ট অ্যাজ কারেক্ট টু ইন্টারপ্রেট এ মুভিং ইলেকট্রন এজ এ ওয়েভ ম্যানিফেস্টেশন অ্যাজ ইট ইজ টু ইন্টারপ্রেট ইট অ্যাজ এ পার্টিকেল ম্যানিফেস্টেশন। তার মানে যেটা হচ্ছে একটা ইলেকট্রনকে যেমনভাবে আমরা পার্টিকেলের রেসপেক্টে ভাবতে পারি, ঠিক একইভাবে এই ইলেকট্রনের কিন্তু কিছু কিছু ওয়েভ প্রপার্টিসও রয়েছে। আমরা সেগুলো পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব যে কিভাবে আমরা ইলেকট্রনের ওয়েভ নেচার দেখতে পাই। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এই নামটা অনেক জায়গায় শুনেছি। উই রিগার্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যাজ ওয়েভস because under suitable circumstances they exhibit diffraction, interference and polarization. তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেটা আছে সেটা কিছু কিছু বিশেষ প্রপার্টি এক্সিবিট করে, যেমন কি ডিফ্র্যাকশন আছে, ইন্টারফেরেন্স আছে এবং পোলারাইজেশন। এই যে ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন এই যে তিনটে ফেনোমেনা, এগুলো হচ্ছে ওয়েভ ফেনোমেনার উদাহরণ। অর্থাৎ যারা ওয়েভ কেবল তারাই কিন্তু
এই বিশেষ ফেনোমেনাগুলো শো করবে। Similarly, we shall see that under other circumstances, electromagnetic waves behave as though they consist of streams of particles. কিন্তু এমন কিছু ঘটনা দেখা যায় যেগুলো আমরা পরবর্তী লেকচারে জানব। তাতে আমরা দেখতে পাবো যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেগুলো আছে সেগুলো এমন কিছু বৈশিষ্ট্য শো করছে বা এমন কিছু পার্টিকুলার এক্সপেরিমেন্টস রয়েছে যার সাহায্যে আমরা বলতে পারবো যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বেসিক্যালি কতকগুলো পার্টিকেলের সমষ্টি, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ক্যান বি কনসিডার্ড অ্যাজ স্ট্রিমস অফ পার্টিকেলস। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এই ব্যাপারটা কি? coupled electric and magnetic oscillations that move with the speed of light and exhibit typical wave behavior। তার মানে যেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হচ্ছে কাপল্ড মানে হচ্ছে যে সংযুক্ত ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক অসিলেশন। অর্থাৎ অসিলেশন মানে আমরা জানি যে অসিলেশন মানে দোলন বা কম্পন, অর্থাৎ ইলেকট্রিক অসিলেশন থাকবে এবং ম্যাগনেটিক অসিলেশনও থাকবে, বাট দে আর কাপল্ড। এই যে ইলেকট্রিক অসিলেশন এবং ম্যাগনেটিক অসিলেশন এরা একে অপরের সঙ্গে সংযুক্ত, এবং এই যে ওয়েভ যেটা আছে এই ওয়েভ দ্যাট মুভ উইথ দ্য স্পিড অফ লাইট, এবং এটার যে স্পিড যেটা হবে সেটা হচ্ছে লাইটের স্পিডের সঙ্গে সমান, অ্যান্ড ইট শুড এক্সিবিট টিপিক্যাল ওয়েভ বিহেভিয়ার। অর্থাৎ আমরা ওয়েভের বিহেভিয়ার কেমন হয় সেটা অলরেডি বললাম। যেমন ওয়েভ যদি হয় তাহলে যে ইন্টারফেরেন্স শো করবে, ডিফ্র্যাকশান শো করবে, পোলারাইজেশন শো করবে, অর্থাৎ এই ফেনোমেনাগুলো যদি শো করে তখন আমরা বলে থাকি যে এটা ওয়েভ বিহেভিয়ার শো করছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশান এবং পোলারাইজেশন এই যে ওয়েভের যে টিপিক্যাল যে বিহেভিয়ার যেগুলো রয়েছে সেগুলো শো করে। In 1864, the British physicist James Clerk Maxwell made the remarkable suggestion that accelerated electric charges generate linked electric and magnetic disturbances that can travel indefinitely through space। তাহলে এই যে ম্যাক্সওয়েলের যে সাজেশন, উনি যেটা বলছেন যে আমরা যদি কোনো ইলেকট্রিক চার্জকে অ্যাক্সেলারেট করার মানে আমরা জানি যে একটা হতে পারে যে ইলেকট্রিক চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় তার কোনো অ্যাক্সেলারেশন থাকছে না, তাহলে কিন্তু আমরা যে ফেনোমেনাটার কথা বললাম সেটা হচ্ছে না। কিন্তু যদি আমরা ইলেকট্রিক চার্জের মোশনটা এমনভাবে করতে পারি যে যাতে তার একটা অ্যাক্সেলারেশন থাকবে, অর্থাৎ ত্বরণ থাকবে। অ্যাক্সেলারেশন থাকলে কি হবে, এই সমস্ত ইলেকট্রিক চার্জগুলো কি করবে, যে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ডিস্টারবেন্স তৈরি করবে। ডিস্টারবেন্স মানেই কিন্তু বেসিক্যালি অসিলেশন, যেটা আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করছি। তো বেসিক জিনিস যেটা হচ্ছে যে অ্যাক্সেলারেটেড ইলেকট্রিক চার্জ যদি থাকে তাহলে ইলেকট্রিক অসিলেশন তৈরি হবে এবং ম্যাগনেটিক অসিলেশন তৈরি হবে, এবং এই যে অসিলেশনটা একটা স্পেসের মধ্য দিয়ে এগোতে থাকবে। ইফ দ্য চার্জেস অসিলেট পিরিয়ডিক্যালি, the disturbances are waves whose electric and magnetic components are perpendicular to each other and to the direction of propagation। তার মানে যেটা হচ্ছে যে এই সমস্ত চার্জগুলো যে পিরিয়ডিক্যালি যদি অসিলেট যদি করতে থাকে, যে অ্যাক্সেলারেটেড ইলেকট্রিক চার্জের কথা বলা হয়েছে, এরা যদি পিরিয়ডিক্যালি যদি অসিলেশন করতে থাকে তাহলে কি হবে, এই যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক কম্পোনেন্টস যেটা আছে তারা একে অপরের পারপেন্ডিকুলার হবে, এবং যে ওয়েভ যেটা তৈরি হবে সেই ওয়েভটা একটা স্পেসের মধ্য দিয়ে এগোতে থাকবে। তাহলে এই ব্যাপারটা ঠিক কী রকম সেটা আমরা একটা ছবির সাহায্যে বোঝাচ্ছি। তাহলে এইখানে একটা ওয়েভ অর্থাৎ তরঙ্গ এখানে আঁকা রয়েছে, এবং এই তরঙ্গটা তৈরি কেন হয়েছে, এটা তৈরি এই কারণেই হয়েছে যে যেহেতু কিছু ইলেকট্রিক চার্জ এরা অ্যাক্সেলারেটেড অবস্থায় আছে, অ্যাক্সেলারেটেড অবস্থায় থাকার জন্য এরা একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, এবং এই যে ইলেকট্রিক চার্জ এরা কি করছে, যে এটা পিরিয়ডিক্যালি অসিলেট করছে, অর্থাৎ একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় অন্তর অন্তর এরা অসিলেট করে করে যাচ্ছে। তাহলে একটা ওয়েভ তৈরি হলো, এবং এই ওয়েভটার
একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকবে, এই যে ব্ল্যাক যে লাইন যেগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট, আর পিঙ্ক যে লাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট। এই ইলেকট্রিক কম্পোনেন্ট এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট এরা হচ্ছে একে অপরের লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। কিন্তু যেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, এই যে ইলেকট্রিক কম্পোনেন্ট অর্থাৎ ব্ল্যাক অ্যারো যেগুলো আছে সেগুলোর কি হচ্ছে একটা অসিলেশন হচ্ছে। কারণ কি, এই যে অ্যারোগুলোর হাইট কিন্তু সমান নয়, এখানে 0, তারপর একটু বড় হয়ে আরেকটু বড় হলো, এখানে ম্যাক্সিমাম হলো, আবার কমে গেল, কমে গিয়ে আবার 0 হলো, এই ডাইরেকশন আবার নেগেটিভ হলো, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হলো, আবার 0 হলো। অর্থাৎ এই যে একটা ওয়েভ তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে যে তার একটা সময়ের সঙ্গে সঙ্গে তার যে অ্যাম্পলিটিউড যেটা আছে অ্যাম্পলিটিউডের একটা ভ্যারিয়েশন হচ্ছে। আবার ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে, যে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের একটা ভ্যারিয়েশন হচ্ছে, একটা তরঙ্গের তৈরি হচ্ছে। তাহলে যে ওয়েভ যেটা আছে সেই ওয়েভের কিন্তু বেসিক্যালি দুটো পার্ট, একটা ইলেকট্রিক পার্ট, একটা ম্যাগনেটিক পার্ট। এবং ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একে অপরের উপরে লম্বভাবে আছে, এবং ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এদের একটা অসিলেশন হচ্ছে, অর্থাৎ এরা একটা তরঙ্গের আকারে অগ্রসর হচ্ছে। ম্যাক্সওয়েল নিউ দ্যাট এ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান ইন্ডিউস এ কারেন্ট ইন এ ওয়্যার লুপ। আমরা আমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যায় আমরা শিখেছি যে যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থাকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা ভ্যারি করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা একটা পার্টিকুলার ওয়্যারের মধ্যে কারেন্ট পাঠাতে পারি। অ্যাকচুয়ালি এই প্রিন্সিপালের সাহায্যেই কিন্তু অনেক কিছু ডিভাইস যেমন ডায়নামো বা এই ধরনের অনেক ডিভাইস কিন্তু করা থাকে। অর্থাৎ সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করা হয়, ভ্যারিয়েশন করা হয়, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন করা হলেই কিন্তু একটা কারেন্ট তৈরি হবে। Thus, a changing magnetic field is equivalent in its effect to an electric field. মানে বেসিক্যালি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ইলেকট্রিক ফিল্ড। যেহেতু সে একটা কারেন্ট তৈরি করছে, তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুইভ্যালেন্ট টু ইটস এফেক্ট ফর অ্যান ইলেকট্রিক ফিল্ড। ম্যাক্সওয়েল প্রপোজড দ্য কনভার্স, এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ ইট। ম্যাক্সওয়েল প্রপোজ করেছিলেন যে যেমনভাবে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট পাওয়া যায়, অর্থাৎ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ইকুইভ্যালেন্টলি একটা ইলেকট্রিক ফিল্ড হিসেবে ভাবতে পারি, একইভাবে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যেটা থাকবে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ইকুইভ্যালেন্টলি ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু সমান। অর্থাৎ যেটা বক্তব্য যেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা কিন্তু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। একটার চেঞ্জ হলে অপরটার সৃষ্টি হয়, যেমন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আবার চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। দ্য ইলেকট্রিক ফিল্ড প্রডিউসড বাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ইজি টু ডেমনস্ট্রেট বিকজ মেটালস অফার লিটল রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ চার্জ। অর্থাৎ এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা আমরা পড়েছিলাম আমাদের উচ্চ মাধ্যমিকে, সেখানে আমরা দেখেছি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সাহায্যে কিভাবে একটা মেটালের মধ্যে কারেন্ট ফ্লো করানো হয়। ইভেন এ উইক ফিল্ড ক্যান লিড টু এ মেজারেবল কারেন্ট ইন এ মেটাল। যদি মেটাল হয়, মেটাল যেহেতু কারেন্টের সুপরিবাহী, তাই খুব উইক ফিল্ডের সাহায্যেও কিন্তু একটা মেজারেবল কারেন্ট তৈরি করা যায়। উইক ম্যাগনেটিক ফিল্ডস আর মাচ হার্ডার টু ডিটেক্ট। তাহলে কম্পারেবলি যেটা বলা হচ্ছে, যেমন একটা উইক ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা সহজে একটা কারেন্ট জেনারেট করতে পারছি এবং তাকে মাপতে পারি, উইক ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক না কেন, আমরা মূলত যেটা শিখলাম যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এরা হচ্ছে একে অপরের সঙ্গে যুক্ত। এবং ম্যাক্সওয়েল যেটা দেখিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ফ্রি স্পেসের মধ্যে কত ভেলোসিটি নিয়ে যায়, সি ইজ ইকুয়াল টু 1/√ε0 ইন্টু μ0 ইকুয়াল টু নিয়ারলি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 2.99। এটাকে আমি নিয়ারলি 3 বলছি, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে স্পিড নিয়ে যাবে। এখানে ε0 হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অ্যান্ড μ0 যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। তাহলে ε0কে যেটা বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি, আর μ0কে যেটা বলা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এই যে জিরো কথাটার মানে হচ্ছে ফ্রি স্পেসের মধ্যে, অর্থাৎ এয়ারের মধ্যেও কিন্তু নয়, ফ্রি স্পেস মানে কিন্তু এয়ারটাও নয়,
কিছু থাকবে না, এয়ার থাকবে না বা কোনো একটা পার্টিকুলার মিডিয়াম থাকবে না, কোনো মিডিয়াম থাকবে না। ফ্রি স্পেসের মধ্যে এপসাইলন জিরো হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি, মিউ জিরো হচ্ছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি। এই দুটো প্যারামিটার সম্বন্ধে আমরা কিন্তু অলরেডি আমরা জানি। দ্য কোরেসপন্ডেন্স দিস ইজ দ্য সেম অ্যাজ দ্য স্পিড অফ লাইট ওয়েভস, অর্থাৎ এই যে সি এর ভ্যালুটা, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেটা স্পিড, সেটা কিন্তু লাইট ওয়েভের যে স্পিড তার সঙ্গে কিন্তু একই। কারণ আমরা জানি যে লাইটও কিন্তু এই পার্টিকুলার স্পিড নিয়ে প্রোপাগেট করে। তো এই যে কোরেসপন্ডেন্স যেটা আছে লাইটের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যে কোরেসপন্ডেন্স, সেটাই বলা হচ্ছে দ্য কোরেসপন্ডেন্স ওয়াজ টু গ্রেট টু বি অ্যাক্সিডেন্টাল অ্যান্ড ম্যাক্সওয়েল কনক্লুডেড দ্যাট লাইট কনসিস্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে এই যে ম্যাক্সওয়েল যেভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যে স্পিড যেটা উনি দেখিয়েছিলেন, এটা অ্যাক্সিডেন্টালি যেটা দেখা গেল যে লাইটের স্পিডের সঙ্গে সমান। তাহলে আমরা কনক্লুশন কি দিচ্ছি, যে লাইট হচ্ছে এক প্রকারের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। কেন বলছি, কারণ যেহেতু দুজনের স্পিডটা হচ্ছে একই। তো আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইলেকট্রিক কম্পোনেন্ট থাকবে, একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট থাকবে। ম্যাক্সওয়েল এটাকে কিন্তু প্রেডিক্ট করেছিলেন, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখাননি। এক্সপেরিমেন্টালি যে সায়েন্টিস্ট দেখিয়েছিলেন তার নাম হচ্ছে হার্চ। হার্চ ডিটারমিন দ্য ওয়েভলেংথ অ্যান্ড স্পিড অফ দ্য ওয়েভস হি জেনারেটেড। মানে হার্চ প্রথম এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উনি জেনারেট করেছিলেন, এক্সপেরিমেন্টালি জেনারেট করেছিলেন, এবং তার যে ওয়েভলেংথ বের করেছিলেন এবং স্পিড বের করেছিলেন। অ্যান্ড হি শোড দ্যাট দে হ্যাভ বোথ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক কম্পোনেন্টস। এবং হার্চ দেখিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক এবং ম্যাগনেটিক দুটো কম্পোনেন্ট রয়েছে। অ্যান্ড ফাউন্ড দ্যাট দে কুড বি রিফ্লেক্টেড, রিফ্র্যাক্টেড অ্যান্ড ডিফ্র্যাক্টেড। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কতগুলো প্রপার্টি রয়েছে, যেগুলো হচ্ছে ওয়েভসের প্রপার্টি আমরা বলে থাকি। যেমন কি রিফ্লেকশন, ডিফ্লেকশন আমরা জানি, রিফ্র্যাকশন আমরা জানি, ডিফ্র্যাকশন জানি, ইন্টারফারেন্স জানি। অর্থাৎ হার্চ এক্সপেরিমেন্টালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করেছিলেন, এবং ওয়েভস যে সমস্ত প্রপার্টি শো করে উনি দেখিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেই একই ধরনের প্রপার্টিগুলো শো করে। লাইট ইজ নট অনলি এক্সাম্পল অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা কিন্তু এটার যে এটার মিনিংটা অনেক ভাস্ট। লাইট হচ্ছে তার একটা উদাহরণ মাত্র। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অনেক ধরনের হতে পারে। লাইট ওয়েভ ইজ এ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমরা দেখে নেব যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কত ধরনের হতে পারে। আমরা কিছু কিছু ওয়েভের নাম শুনেছি, যেমন ধরা যাক রেডিও ওয়েভ, যেমন টিভি, এফএম রেডিও, এখানে যে ধরনের ওয়েভের আদান প্রদান হয় সেগুলোকে আমরা রেডিও ওয়েভ বলে থাকি। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অফ দি অর্ডার অফ 1 কিলোমিটার, এই অর্ডারে হয়। তারপরে আমরা মাইক্রোওয়েভের নাম শুনেছি। মাইক্রোওয়েভের 1 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটার, এই যে হচ্ছে ওয়েভলেংথের একটা রেঞ্জ। আমরা ইনফ্রারেড ওয়েভের নাম শুনেছি। ইনফ্রারেড ওয়েভের যেটা ওয়েভলেংথ যেটা আছে সেটা হচ্ছে অফ দি অর্ডার অফ 10⁻⁻⁴ থেকে 10⁻⁻⁵ মিটার আপ টু 1 মাইক্রোমিটার। ভিজিবল মানে হচ্ছে যে আমরা যে লাইটটা দেখতে পাই, যেমন আমরা বলি রেড কালারের লাইট, ব্লু কালারের লাইট, যেগুলো আমাদের আই ডিটেক্ট করতে পারে, পার্টিকুলার সেই রেঞ্জটাকে আমরা প্রচলিত মানে চলতি অর্থে লাইট বলে থাকি। অর্থাৎ যে রেঞ্জটা আমাদের আই ডিটেক্ট করতে পারে, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি, এই যে সমস্ত কালার যেগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে ভিজিবল লাইট। এছাড়াও রয়েছে আলট্রাভায়োলেট লাইট, রেঞ্জ মোটামুটি 10⁻⁻⁸ থেকে শুরু করে 10⁻⁻⁷ থেকে ক্লোজ টু 10⁻⁹ পর্যন্ত। আমরা এক্স রে সম্বন্ধে জানি। এক্স রের টিপিক্যাল ওয়েভলেংথ হচ্ছে ন্যানোমিটার অর্ডারের। গামা রে সম্বন্ধে জানি, 1 পিকোমিটার হচ্ছে মোটামুটি একটা টিপিক্যাল ওয়েভলেংথ। তো এই যে বিভিন্ন ধরনের রের কথা আমরা বললাম, এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন প্রচলিত অর্থে আমরা বলছি ভিজিবল লাইট ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তেমনি এখনও অবধি আমরা যে সমস্ত নামগুলো বললাম এরা প্রত্যেকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা কিভাবে তাদেরকে আলাদা করছি, ডিপেন্ডিং অন দ্য ওয়েভলেংথ। আর আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথ এদের দুজনের মধ্যে কিন্তু একটা
সম্পর্ক রয়েছে। এবং যদি ওয়েভলেংথ যদি আমরা যদি ভাবি, তাহলে ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সি ইনভার্সলি রিলেটেড। অর্থাৎ যেমন ধরা যায় এই যে স্কেল যেটা আছে, এই স্কেলটা হচ্ছে ওয়েভলেংথের স্কেল। এইখানে যে স্কেল যেটা আছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্কেল। যেমন কি এখানে ওয়েভলেংথটা নিচে যদি দেখি তাহলে 10⁵ থেকে শুরু হয়েছে, উপরে 10⁻13। কিন্তু ফ্রিকোয়েন্সি কীভাবে শুরু হয়েছে? ফ্রিকোয়েন্সি যেটা যেভাবে আছে সেটা হচ্ছে এরকমভাবে আছে, যেমন এইটা হচ্ছে 10⁻22, 10⁻22, আর এখানে রয়েছে 10⁻3। অর্থাৎ এখানে যদি দেখি আর কি, যেটা ওপরের স্কেলটাতে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, 10⁵, অর্থাৎ বেশি থেকে শুরু হয়ে এখানে কমের দিকে গেছে। আর ফ্রিকোয়েন্সিতে 10⁻3, অর্থাৎ কম থেকে শুরু হয়ে এখানে বেশির দিকে গেছে। যেহেতু ইনভার্সলি রিলেটেড, সেই জন্য স্কেল দুটো এইভাবে অপোজিট হয়ে যায়। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা দেখতে পাই। তো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে লাইট ওয়েভ হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমাদের আই ডিটেক্ট করতে পারে। এবং এটার যদি আমরা স্প্যান যদি দেখি, তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি স্কেলে যদি বলি, তাহলে 4.3 × 10⁻14 হার্জ এটা হচ্ছে লাল লাইটের ফ্রিকোয়েন্সি, আর 7.5 × 10⁻14 হার্জ এটা হচ্ছে ভায়োলেট লাইটের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ দুটো এক্সট্রিম এন্ডের যেটা ফ্রিকোয়েন্সি সেটা এখানে বলা রয়েছে। A characteristic property of all waves is that they obey the principle of superposition। অর্থাৎ একটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে একটা প্রপার্টি রয়েছে যেটা কিন্তু সমস্ত ধরনের ওয়েভস মেনে চলে। তো এই প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানেটা কি? when two or more waves of the same nature travel past a point at the same time, the instantaneous amplitude there is the sum of the instantaneous amplitudes of the individual waves। তার মানে হচ্ছে এরকম, যদি একাধিক ওয়েভ একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যদি পাস করে, এবং আমরা একটা যদি নির্দিষ্ট পয়েন্টের কথা ভাবি, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পয়েন্টের কথা ভাবি, তাহলে দেখব যে আলাদা আলাদা ওয়েভের যে অ্যামপ্লিচিউড অর্থাৎ বিস্তার, তাদেরকে আমরা যদি সাম যদি করি অর্থাৎ যোগ যদি করে দিই, তাহলে টোটাল যে ওয়েভের টোটাল অ্যামপ্লিচিউডটা পাওয়া যাবে। অর্থাৎ একটা ওয়েভের টোটাল অ্যামপ্লিচিউড ইন্ডিভিজুয়াল ওয়েভগুলোর অ্যামপ্লিচিউডের যোগফলের সমান। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। Since the electric and magnetic fields in a light wave are related by E is equal to CB, its instantaneous amplitude can be taken as either E or B. Usually E is used। যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক কম্পোনেন্ট এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট দুটোই রয়েছে এবং তারা একে অপরের সঙ্গে যুক্ত, রিলেশনটা হচ্ছে E is equal to C into B। তাই যে কোনো একটা প্যারামিটারের অ্যামপ্লিচিউড নিলেই চলে। এই ক্ষেত্রে আমরা সাধারণত ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিচিউড দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অ্যামপ্লিচিউডের কথা বুঝিয়ে থাকি। আমরা উচ্চ মাধ্যমিকে আলোর কতগুলো প্রপার্টি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা একটু আগেই বলছিলাম, যেমন কি রিফ্লেকশন শো করে, রিফ্র্যাকশন শো করে, এবং এছাড়াও ফিজিক্যাল অপটিক্সে আমরা দেখেছি যে আলোর আরও কতকগুলো বিশেষ ধর্ম, যেমন কি ইন্টারফেরেন্স অর্থাৎ ব্যতিচার আমরা পড়েছি, আমরা ডিফ্র্যাকশন সম্বন্ধে পড়েছি। তো আমরা এবারে যেটা আলোচনা করব সংক্ষেপে, যেটা ইন্টারফেরেন্স বলতে কী বোঝায়। when two or more trains of light waves meet in a region, they interfere to produce a new wave there whose instantaneous amplitude is the sum of those of the original waves। তার মানে যেটা হচ্ছে যে যদি দুই বা তার বেশি লাইট ওয়েভ একটা জায়গায় যদি মিট করার চেষ্টা করে, দেখা যায় যে সেখানে তারা ইন্টারফেয়ার করে, অর্থাৎ সেখানে ব্যতিচার তৈরি হয় এবং একটা নিউ ওয়েভ, অর্থাৎ এই যে দুটো বা তার থেকে বেশি ওয়েভ একটা জায়গায় মিট করার চেষ্টা করলো, তার ফলে একটা নিউ ওয়েভ তৈরি হচ্ছে। এই নিউ ওয়েভের যে অ্যামপ্লিচিউড যেটা হবে, নিউ ওয়েভের ইনস্ট্যান্টেনিয়াস অ্যামপ্লিচিউড ইজ দ্য সাম অফ দোজ অফ দ্য অরিজিনাল ওয়েভস। অর্থাৎ এই যে অরিজিনাল যে ওয়েভস, তাদের অ্যামপ্লিচিউডের আমি যদি সাম যদি করি, তাহলে নতুন যে ওয়েভ যেটা তৈরি হবে
তার অ্যামপ্লিটিউড যেটা হবে সেটা হচ্ছে সাম অফ দ্য অ্যামপ্লিটিউডস অফ দ্য অরিজিনাল ওয়েভস। Constructive interference refers to the reinforcement of waves with the same phase to produce a greater amplitude। তার মানে যেটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে কি না, যদি এই ওয়েভগুলো সেম ফেজে যদি থাকে তাহলে দেখা যায় যে যে অ্যামপ্লিটিউড যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি যে একটা গ্রেটার অ্যামপ্লিটিউড অর্থাৎ বেশি অ্যামপ্লিটিউড তৈরি হবে। অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স রেফার্স টু দ্য পার্শিয়াল অর কমপ্লিট ক্যান্সেলেশন অফ ওয়েভস হুজ ফেজেস ডিফার। অর্থাৎ যে লাইটগুলো আসছে তাদের ফেজগুলো যদি আলাদা যদি হয় তখন কি হবে, অ্যামপ্লিটিউডের একটা ক্যান্সেলেশন হয়। এটা আমরা একটা ছবির সাহায্যে বোঝাবো, তাহলে আমাদের এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সম্বন্ধে যেটা আমাদের ধারণা সেটা একটু ক্লিয়ার হবে। যেমন এই ফিগারটা আমরা একটু দেখে নিই। ধরা যাক এই একটা ওয়েভ, ওপরে একটা ওয়েভ আছে, নিচে একটা ওয়েভ আছে এবং এদের ফেজটা একই। আমরা এটা বুঝছি কী করে, যেমন ধরা যাক আমি যদি এই পার্টিকুলার এই পজিশনটার কথা ভাবি তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটাতে দুজনের অ্যামপ্লিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম। আবার একইভাবে এই পার্টিকুলার এই লাইনটা বরাবর দুজনের অ্যামপ্লিটিউডটা হচ্ছে মিনিমাম। আবার এই লাইনে দুজনের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, এই পার্টিকুলার লাইনে দুজনের অ্যামপ্লিটিউড হচ্ছে মিনিমাম। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা দেখে আমি বুঝতে পারছি যে এদের যে ফেজ যেটা আছে ফেজটা কিন্তু একই। তাহলে এদের দুজনের যখন ইন্টারফারেন্স যখন হচ্ছে তখন কি হচ্ছে, এরকম আমি একটা প্যাটার্ন পাচ্ছি এবং এই যে প্যাটার্নটা দেখা যাচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল আমরা যদি এ ওয়েভটা যদি ভাবি অথবা এ ওয়েভটা যদি ভাবি, এদের অ্যামপ্লিটিউডের থেকে এই যে নিউ ওয়েভ যেটা তৈরি হলো তার অ্যামপ্লিটিউডটা বেশি। এই জন্য আমরা বলছি যে এখানে অ্যামপ্লিটিউড যেটা নতুন ওয়েভের যে অ্যামপ্লিটিউড যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার অ্যামপ্লিটিউড। তার মানে কি ইন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সুপারপোজড ওয়েভস ইন ফেজ রিইনফোর্স ইচ আদার মানে যেটা হচ্ছে যে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যে যাতে করে নতুন ওয়েভের অ্যামপ্লিটিউডটা ইন্ডিভিজুয়াল ওয়েভসের থেকে বেশি হচ্ছে। আবার কি হচ্ছে যে এই ইমেজটা আমরা দেখি, এখানেও দুটো ওয়েভ সুপারপোজ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি একটা পার্টিকুলার এই পয়েন্টটার কথা ভাবি অর্থাৎ এই লাইন বরাবর দেখা যাচ্ছে যে এই ওয়েভটার অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম কিন্তু এটার অ্যামপ্লিটিউডটা কিন্তু মিনিমাম। আবার এখানে যদি দেখি আর কি যে এখানেও তাই, এখানে যদি ওপরেরটা যদি মিনিমাম যদি হচ্ছে নিচেরটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ অপোজিট দেখা যাচ্ছে। এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে ওয়েভ প্যাটার্ন যেটা তৈরি হলো তার যে অ্যামপ্লিটিউড যেটা এই অ্যামপ্লিটিউডটা অনেকখানি কম। এই যে ইন্ডিভিজুয়াল আমরা যদি ওয়েভগুলো যদি কনসিডার করি তাদের থেকে এর অ্যামপ্লিটিউডটা অনেকটা কম। তাহলে আমি এই জন্য বলছি যে ইন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ওয়েভস আউট অফ ফেজ মানে যাদের ফেজগুলো আলাদা, আউট অফ ফেজ পার্শিয়ালি অর কমপ্লিটলি ক্যান্সেল ইচ আদার। যদি এই ক্ষেত্রে দেখা যায় যে এই লাইন বরাবর প্রত্যেকটা জায়গাতেই অপোজিট যদি ঘটনা যদি থাকে, অর্থাৎ এখানে যদি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মিনিমাম অ্যামপ্লিটিউড যদি থাকে তাহলে কমপ্লিট ক্যান্সেলেশন হবে। আর যদি একটু ডিস্টেন্সে যদি হয়, অর্থাৎ আমি যদি বলি এখানে ম্যাক্সিমাম হচ্ছে এর থেকে একটু ডিস্টেন্সে মিনিমামটা দেখা গেছে, অর্থাৎ সামান্য একটু ডিস্টেন্সে যদি দেখা যায় তখন হবে পার্শিয়াল ক্যান্সেলেশন। ক্যান্সেলেশন মানে অ্যামপ্লিটিউড আছে বাট একটু কম আছে, যেমন এখানে যেটা দেখাচ্ছি আমরা যে পার্শিয়াল ক্যান্সেলেশন হয়েছে। তো এটাও আমরা জেনেছি যে আমরা যখন ব্যতিচার সম্বন্ধে আলোচনা করেছিলাম যে ফ্রম ইচ স্লিট সেকেন্ডারি ওয়েভস স্প্রেড আউট অ্যাজ দো অরিজিনেটিং অ্যাট দ্য স্লিট। মানে ইয়ংসের যেটা এক্সপেরিমেন্ট ছিল, ইয়ংসের আমরা ডবল স্লিট এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা পড়েছিলাম। তো ইয়ংসের ডবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা যেটা দেখেছি, আমরা একটা ছবির সাহায্যে দেখাই যে প্রথমে এখানে একটা সোর্স অফ লাইট ছিল, অর্থাৎ এখান থেকে আলোটা সৃষ্টি হলো, একটা সোর্স অফ লাইট আছে, এটা প্রথমে একটা পার্টিকুলার পর্দায় এসে পড়লো যেখানে একটা ছোটো মতন ছিদ্র করা আছে, এখানে ওয়েভটা পড়লো, এখানে ওয়েভটা পড়ার পরে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল এবং তারপরে আরও একটা পর্দা রয়েছে যেখানে কিন্তু দুটো ছোট ছোট হোল করা রয়েছে। একটা ওয়েভ এই হোলটার মধ্য দিয়ে গেল এবং আরেকটা হোল এই হোলের মধ্যে দিয়ে গেল, অর্থাৎ যেহেতু দুটো স্লিট রয়েছে এই জন্য এই এক্সপেরিমেন্টটাকে ডবল স্লিট এক্সপেরিমেন্ট বলা হয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে যখন
এই যে আলোটা যখন এইখানে একটা স্লিটে যখন পড়লো, এই একটা স্লিটে পড়ার পর এখান থেকে কিন্তু চারিদিকে আলোটা ছড়িয়ে পড়ছে এবং এমনভাবে ছড়িয়ে পড়ছে যে এইটাকে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি একটা সোর্স হিসেবে ভাবতে পারি। যেমন কি এটা ছিল মূল সোর্স থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়লো, এখান থেকেও কিন্তু আলোটা সব দিকে ছড়িয়ে পড়ছে। সেই কারণে এই কথাটা বলা রয়েছে যে ফ্রম ইচ স্লিট সেকেন্ডারি ওয়েভস স্প্রেড আউট অ্যাজ দো অরিজিনেটিং অ্যাট দ্য স্লিট। মানে এই যে সেকেন্ডারি যে মানে স্লিট যেগুলো রয়েছে, এখান থেকে আলোটা চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়ছে যে আপাতভাবে আমাদের মনে হচ্ছে যেন এইখান থেকে আলোটা সৃষ্টি হচ্ছে। যেমন কি এখানে যেমন সোর্স ছিল, সোর্স থেকে চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, এই যে দুটো ইন্ডিভিজুয়াল স্লিট যেটা রয়েছে, এখান থেকে যখন আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে মানে অ্যাজ ইফ আমাদের মনে হচ্ছে যেন এটা হচ্ছে আলাদা একটা সোর্স। This is an example of diffraction which like interference is a characteristic wave phenomena. তো এই যে লাইট যেটা ইন্ডিভিজুয়ালি যে দুটো স্লিট থেকে চারিদিকে যেটা ছড়িয়ে পড়লো, এই ঘটনাটার নাম হচ্ছে ডিফ্র্যাকশন। অর্থাৎ ডিফ্র্যাকশনে যে ওয়েভস যেটা তৈরি হলো সেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি ওয়েভস বলি। মূল সোর্স থেকে যখন ওয়েভটা যখন তৈরি হচ্ছে তখন সেটাতে আমরা নাম দিচ্ছি প্রাইমারি ওয়েভস। এইবার এই মূল সোর্স থেকে আলোটা গিয়ে যখন কোনো একটা ছিদ্রের মধ্যে দিয়ে গেল, ছিদ্রের মধ্যে দিয়ে যখন সেই চারিদিকে ছড়িয়ে যখন পড়ছে, তখন সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যেমন মূল উৎসের মতনই চারিদিকে আলোটা ছড়িয়ে পড়লো, কিন্তু এই ওয়েভগুলোকে আমরা নাম দিচ্ছি সেকেন্ডারি ওয়েভস। তো এই ঘটনাটার নাম যেটা আমরা দিই সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। এটাও কিন্তু আলোর একটা বিশেষ ফেনোমেনা, ইন্টারফারেন্সের মতন ডিফ্র্যাকশনও কিন্তু একটা ফেনোমেনা। Owing to interference, the screen is not evenly lit but shows a pattern of alternate bright and dark lines. মানে ইন্টারফারেন্স ঘটনাটা ঘটার জন্য আমরা যদি এইখানে যদি একটা পর্দা রাখি, এই যে এই পর্দাটা যেটা আছে, এই পর্দায় কোনো একটা জায়গাতে কি দেখা যায় যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়েছে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি আমরা একটু আগে আলোচনা করলাম, অর্থাৎ বেশি অ্যামপ্লিটিউড তৈরি হবে। আবার কিছু কিছু জায়গায় কী হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। আবার একটা জায়গায় কনস্ট্রাকটিভ, আবার ডিস্ট্রাকটিভ। দেখা যায় কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ এরা পরপর হতে থাকে। অর্থাৎ এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক যেগুলো হচ্ছে, সেই ব্ল্যাকগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের উদাহরণ, অর্থাৎ সেখানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে মিনিমাম। আর যে হোয়াইট লাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের উদাহরণ। অর্থাৎ পর্দাতে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ব্ল্যাক অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আবার কোনো জায়গায় হোয়াইট লাইন তৈরি হচ্ছে। তাহলে এইভাবে এগুলোকে আমরা যেটা বলে থাকি যে ফ্রিঞ্জ প্যাটার্ন। অনেক সময় এটা আমরা বাংলায় টার্ম দিই যে ব্যতিচার পটি আমরা বলি, বা ইংলিশে আমরা যেটা বলি ফ্রিঞ্জ প্যাটার্ন। এখানে একটা পার্টিকুলার ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি হয়েছে এবং অল্টারনেটলি ব্রাইট এবং ডার্ক লাইন তৈরি হয়েছে অ্যাট দোজ প্লেসেস অন দ্য স্ক্রিন হোয়ার দ্য পাথ লেংথস ফ্রম দ্য টু স্লিটস differ by an odd number of half wavelengths lambda by 2, 3 lambda by 2, 5 lambda by 2 destructive interference occurs। তার মানে যেটা হচ্ছে যে যখন এই যে দুটো লাইট আছে, এই দুটো লাইটের ফেজ ডিফারেন্স যখন কি হয় যে অড নাম্বার অফ ওয়েভলেংথ যখন হয়, অর্থাৎ ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, অর্থাৎ এরকম অড নাম্বার অফ হাফ ওয়েভলেংথ যদি হয়, অর্থাৎ পাথ লেংথস ফ্রম দ্য টু স্লিটস ডিফার বাই অ্যান অড নাম্বার অফ হাফ ওয়েভলেংথস ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অকার্স। অর্থাৎ ডার্ক লাইন তৈরি হয়। কখন তৈরি হবে? যখন পাথ লেংথগুলো হাফ ওয়েভলেংথের মাল্টিপল হবে, অর্থাৎ ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। কিন্তু যদি এই যে পাথ লেংথ, এই যে দুটো ওয়েভের পাথ লেংথের ডিফারেন্স যদি হোল নাম্বার অফ ওয়েভলেংথ যদি হয়, অর্থাৎ ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম যদি হয়, তখন কি হবে না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে এবং একটা ব্রাইট লাইন তৈরি হবে। তাহলে আমরা এই যে কন্ডিশন যেগুলো আছে, এই কন্ডিশনগুলো কিন্তু আমরা যখন ব্যতিচার পড়েছিলাম আমরা জেনেছিলাম। তো ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন যে দুটো ফিনোমেনার কথা আমরা একটু আগে আলোচনা করলাম, দে আর ফাউন্ড অনলি ইন ওয়েভস, অর্থাৎ এগুলো হচ্ছে ওয়েভসের প্রপার্টি। পার্টিকেলের কিন্তু এই ধরনের কোনো ফেনোমেনা দেখা যায় না। অর্থাৎ ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশন হচ্ছে ওয়েভের প্রপার্টি, কিন্তু এরা পার্টিকেলের প্রপার্টি নয়। দাস ইয়ংস এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে এক্সপেরিমেন্টের কথা এখানে বলা হলো, অর্থাৎ এখানে যেমন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, এই যে ইয়ংসের ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা, এটা কি প্রমাণ করে যে ওয়েভের অর্থাৎ লাইটের
ওয়েভ প্রপার্টি রয়েছে। আমরা কমন সেন্সে এটা যে সোর্স যেটা ইউজ করেছিলাম সেটা ছিল একটা মনোক্রোমাটিক লাইট সোর্স। মনোক্রোমাটিক লাইট সোর্স মানে যে এইটার যে ওয়েভলেংথ যেটা আছে সেটা হচ্ছে মনোক্রোমাটিক। পারফেক্টলি মনোক্রোমাটিক বলে কিছু হয় না, বাট মনোক্রোমাটিক মানে হচ্ছে যে এটার একটা ফিক্সড তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফিক্সড ভ্যালু থাকবে, সেটাকে মনোক্রোমাটিক সোর্স বলা হচ্ছে। তো যেটা হচ্ছে এই যে লাইট সোর্স, অর্থাৎ এই যে সোর্স অফ লাইট, এই যে লাইট যেটা আছে, এই লাইটের কি আছে না ওয়েভ প্রপার্টি রয়েছে। তো আমরা এখনো পর্যন্ত যেটা ডিসকাশন যেটা করলাম যে আমরা লাইটের যেটা ওয়েভ প্রপার্টি রয়েছে সেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখালাম এবং এটার একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধেও আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী লেকচারে যেটা দেখাবো যে লাইটের যে শুধুমাত্র ওয়েভ প্রপার্টি থাকে তা নয়, লাইটের কিন্তু পার্টিকেল প্রপার্টিও রয়েছে। আমরা এই লেকচারটা আলোচনা করেছি আর্থার বেইজারের মডার্ন ফিজিক্স বইটা থেকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা আরও একটু ভালো করে পড়ে নিতে হবে। এই লেকচারটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।